দিদি ভাই কলকাতা থেকে কমেন্ট করতেছি, তোমাদের ওদিকে বন্যাত্মকের কি খবর গো? একজন মা হয়ে চিন্তা করি, কত মানুষ ঘর ছাড়া হয়ে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠিছে। ছোট ছোট রিল সামনে আসলে মেলা খারাপ লাগতেছে। আমি জানি তুমি আমার রিকোয়েস্ট এখন রাখবা না, আসসালামু আলাইকুম, তারপরও বলে রাখতেছি, সকালবেলা উঠে আমি আবার রুটি পরোটা ছাড়া অন্য কিছু খাতে পারি না। তো রোজ রোজ ডিম ভাজি আলু ভাজি ভাল লাগে না, তুমি একটু স্পেশাল করে সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু বানাই দেখাই হতো। বুবুরে, আমরা সবাই মানুষ, কিন্তু হাতের 5 আঙুল সমান না। কারোর ভিতরে মনুষ্যত্ব আছে, কারোর ভিতরে নেই। নিরপরাধ মানুষ, ছোট বাচ্চা, শিশু, বৃদ্ধ এগের বিপদে ফেলে নিজেরে বিজয়ী ঘোষণা করা মানে হচ্ছে বোকামি। তা আজকের রেসিপিটা কিন্তু রুটি পরোটা দিয়ে খাওয়ার মতোই একটা রেসিপি। তো প্রথমেই সামান্য একটুখানি সয়াবিন তেলের মধ্যে আলুগুলো পাতলা পাতলা করে কাটে লবণ হলুদ মাখাই নিছি। তারপরে এপিট ওপিট 2-1 মিনিট ভাইজে নিচ্ছি। আমি আবার একটু ভাব দেখানোর জন্য একটা করে বিছাই দিছি, তোমরা চাইলে সব একবারে নিয়েও ভাইজে ফেলতে পারো। এরপর ওই আলু তুলে নিয়ে যেটুখানি তেল ছিল তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিছি 1 মুঠ খানিক। পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাইজে লাল লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হলেই একটা টমাটো কুচাই নিয়ে পেঁয়াজের সাথে বাইটে নিবানে। ভাইরে ভাই, কমেন্টটা আমি ভিডিওতে অ্যাড করলাম না, কারণ ওই দিদির আশেপাশের লোকজন আসেই তারে আবার ধোবে যে তুমি কি ভুল করে কাঁটাতারের বেড়া পার হয়ে এই পাশে চলে আইছো। বাবারে, ন্যায় অন্যায় বিচার করার সাহস আর ক্ষমতা সবার থাকে না। মানুষ তো, সবার বিবেক বুদ্ধি মায়া আত্মা সব আলাদা আলাদা। পেঁয়াজ তোলার পর দেখলাম কড়াইতে একটুও তেল নেই, আরো 2 চা চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। সামান্য একটুখানি জিরে ফোড়ন আর সামান্য একটুখানি রসুন কুচি একসাথে সুন্দর করে লাল লাল করে ভাইজে নিয়ে দিয়ে দেবো ওই পেঁয়াজ আর টমাটো বাটাটা। সব একসাথে তেলের মধ্যে রসুন জিরের সাথে সুন্দর করে মিশাই নিচ্ছি। ব্লেন্ডারের কোটোটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ফেলাই দিলাম খানিকটা নুন আর সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর 1/2 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। তা তোমরা চাইলে কাঁচা ঝালও মিশাতে পারো, কোনো সমস্যা নেই। একটু গর্জিয়াস লুক দিতে গেলে লাল লাল না হলে হয় না। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন টক দই। টক দইটাও মশলার সাথে সুন্দর করে নাড়ি চাড়ে মিশাই নেবো। যেই এরকম ভুনা ভুনা হয়ে আসে দেখি নুন কমে গেছে, আর একটুখানি নুন ফেলে দিছি। এবার উপর দিয়ে ছিটিয়ে দিলাম আলুগুলো আবার সুন্দর করে পাতায় পাতায় ছড়ায় ছড়ায় দিতে হবে না। মশলার সাথে আলুগুলো একেবারে নাড়ে চাড়ে পুরো ঘেটা ঘেটা বানায় ফেলে না। আগে ভাইজে নিয়ে আলুগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে রয়েছে। আলুগুলোর মাঝখান বরাবর ঢালে দিলাম 1 কাপে 3 ভাগের 1 ভাগ টক দই। উপর দিয়ে আবার 2-1টা কাঁচা ঝাল কুচি করে ছিটিয়ে দিছি আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি করে ছিটিয়ে দিছি। এইবার ঢাইকে দমে দেবো 10 মিনিট। মিডিয়াম আঁচে জাল করে নিছি, কিন্তু দইয়ের পানিটাও পুরো শুকোয়ে একেবারে আলুর ভিতরে মিশে যাবে। শেষের দিকে আর খুন্তি লাগানোর দরকার নেই, কড়াইটা ধরে একটু নাচাই নিলেই হয়ে যাবে না। দেখিছো কি কালার? হ্যাঁ, একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে আমাদের আলুর দই ঝাল দম। এইবার রুটি নেও, পরোটা নেও, যা মন চাই তাই নিয়ে আসো। বিষয়টা কিন্তু বেশ ঝাল ঝাল আর টক টক হয়েছে। আলুটা ভাইজে নেওয়ার কারণে আলুতে একটা ফিরাই ফিরাই ঘ্রাণ আসতেছে। 1 পিস করে রুটি ছিঁড়ে পাতলা পাতলা 1 পিস আলু নিয়ে গালের মধ্যে দিলেই হয়। মোমের মতো আলু গইলে গালের মধ্যে ছারখার হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে রুটি ছিঁড়ে উপরের কাঁচা ঝাল ধনেপাতা আর টক দইটা একটু মাখাই নিলি গালের মধ্যে পানিতে ভরে যাচ্ছে। দইয়ের জায়গায় দই করছি। দেখিছো কি একটা টেস্টি খাবার। আর ঘরে মেহমান আসলে এরম একটু সাধারণ খাবারটারে অসাধারণ করে বানাই দিয়ে নে। থই থই করে প্লেট খালি চলে যাচ্ছি। ধন্যবাদ।